ভিতরে গোল গোল মতো না না দেখতে এই বড় বড় অধ্যায় 13টা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট মানে এখানে পরীক্ষাতে যদি এগুলো এক মার্কই আসবে, কোশ্চেন বেশি আসবে না, কিন্তু আগামী বছরগুলোতে এইখানে যে যে কথাগুলো লেখা আছে প্রত্যেকটা কাকে বলে, প্রত্যেকটা কাকে বলে তোমাদের কাজে লাগবে। কারণ এর পরের কথা উপপাদ্য প্রমাণ করতে হবে ক্লাস 10 পর্যন্ত, মাধ্যমিক পর্যন্ত। এই যে সংখ্যাগুলো যা করবা, উপপাদ্য মনে হচ্ছে ওই যারা অঙ্ক করে না উপপাদ্য সম্পাদ্য 2-4টা অঙ্ক করে পাস করে দেবে। মানে এই নেক্সট ইয়ারে থাকবে উপপাদ্য অনেক বড় হয় না, না কালে একবার জিরে বসিয়ে দেব। সম্পাদ্য মানে তোমরা যেটা ওই পেজ কোনো ত্রিভুজ আঁকো, আঁকালাম না ত্রিভুজ ছিলাম না, ওটা হচ্ছে সম্পাদ্য। আর উপপাদ্য তোমাদের সিলেবাসে এখন নেই। উপপাদ্য হচ্ছে জ্যামিতি কিছু প্রমাণ, সেগুলোকে আমরা আবার অন্যান্য বিশ্লেষণ করে প্রমাণ করি, তাকে আমরা বলি উপপাদ্য। আবিষ্কার হয়েছে অঙ্ক যে আবিষ্কার করতে হবে। যাই হোক, চলে আসি যে ভারতীয়করণ কাকে বলে। ও আচ্ছা এই দাদা এর পড়াশোনার সিস্টেম আবিষ্কার করা হলো এই কারণে, কারণ আগেকার দিনে মানুষ মানে আজকের দিনের মধ্যে খুব একটা পার্থক্য না। আগেকার দিনে একজন মানুষ ছিল যারা কিছুই জানতো না, তাদেরকে অন্যান্য মানুষের কি করতো, খাটিয়ে নিত। আমাদের এখানে অনেক আগে ছিল, খাটিয়ে নিতে বলে তুমি মূর্খ, তুমি জানো না, তোমার টাকার প্রয়োজন হয়ে গেল, তুমি কারো কাছে গেলে সে বললো যে এই কাজটা করো, তুমি 5 টাকা দেবে, ওই কাজটার ভ্যালু তুই বুঝতে পারলে না। এখন শিক্ষিত হওয়ার জন্য যেটা দরকার বিকাশ দরকার। পড়াশোনা তো পড়াশোনা ছিল চেষ্টা করবো তখন বিকাশ করবো। বিকাশ কি বলো তো জিনিসটা, দেখো মনে করো এই যে আজ 2 বছর করতে ইচ্ছা করেনি, যেমন আগের দিনও করতে পারি, কোনো কারণ পড়েছে, দেখবা যে যখনই তুমি কোনো প্রতিকূল পরিস্থিতিতে থাকছো, প্রতিকূল পরিস্থিতি, যেমন মনে করো ধরো কোনো একদিন তুমি খুব অঙ্ক ভালো করে প্র্যাকটিস করেছো, আমার এখানে পরীক্ষা আছে, দাদা কি বলেছে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা গ্রুপে যদি মেসেজ না যায় তাহলে আমি পড়াবো, আমি বলে রেখেছি। তুমি দেখলে যে আমি তো প্র্যাকটিস করেছি, যদি আজকে না দিতে পরীক্ষা দিতে পারবো না, তুমি ছাতি মাথায় দিয়ে কষ্ট করে চলে যাবে, দেখবা যে 20 জনের মধ্যে 2 জন আসছে, আমাদের তুমি আছে আর একজন আসবে। প্রশ্ন হচ্ছে কি বাকি যে 18 জন আছে তাদের মস্তিষ্কে কিন্তু বিকাশ ঘটবে না। তারা জীবনে যত পরিস্থিতি আছে ঝড়ঝাপটার মধ্যে কিন্তু বেরোবে। ওখানে ঝড়ঝাপটা মানে বলবো কেন বেরোবে, এমনি পড়া মুখস্থ হয়ে যায়, ঝড় বৃষ্টি বাড়াতে পারে। তাহলে এইটা হচ্ছে বিকাশ। কথা বললাম মস্তিষ্কের বিকাশ ধীরে 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 ঘটছে। আমি জানতাম না কালকে মুখস্থ করে পরীক্ষা দেবো, এগুলাই পড়তে হয়। বিকাশ কাকে বলে, মস্তিষ্কে বিকাশ ভয়ঙ্কর কি করে করলেন, হ্যাঁ ওই পরিস্থিতি হচ্ছে বিকাশ ঘটিয়ে দেয়। বংশগতির কারণে হয় কি বিকাশ নির্দিষ্ট মাত্রা বন্ধ হতে পারে, আর পরিবেশ কি করে সেই সুযোগটা করে দেয়। যেমন বিল গেটসের ছেলে যদি জানে না চলে আসে বিপরীত কোন কাজ বলে, তার বিপরীতের কথা হচ্ছে বিপরীত কথা শুনবে কাজে দেবে, ঠিক আছে। পড়াশোনা করলে জীবন উন্নতি বিপরীত মানে বিপরীত, বিপরীত কথার অর্থ বিপরীত। মনে করো দুটো সরল রেখা, তোমাদের এখানে সরল রেখাংশ দিয়েছে এ বি সি ডি, দুটো সরল রেখাংশ আছে, আর মাঝখানে এটা ছেদ করেছে ধরো ও বিন্দু। দেখো যে ডান দিক বাঁ দিকের উপর, দেখো উপরে একটা কোণ তৈরি হয়েছে যার নাম হচ্ছে অ্যাঙ্গেল এ ও ডি, এর নিচে একটা কোণ তৈরি যার নাম সি ও বি বা বি ও সি। দেখো এরা পরস্পর কি বিপরীত দিকে আছে না, এদেরকে আমরা কি বলবো, বিপরীত। কিন্তু যেমন একটাকে না, এই এক জোড়াকে আমরা কি বলবো, একই ভাবে দেখো ডান দিক আর বাঁ দিক, তো ডান দিকে এই কোণটার নাম কি হবে বি ও ডি, বাঁ দিকে এই কোণটার নাম হবে এ ও সি। এই যে কোণ, এই দুটো কোণ নাম কি হবে সি, বিপরীত কোণ। তাহলে বিপরীত দিকে যে কোণগুলো থাকে তাদের এই জোড়াকে কি বলা হয় একত্রে মানে এটা আমাদের কোণ, এটা তোমাদের ছবিতে যেভাবে যেভাবে আঁকা আছে, কিন্তু এই ছবিতে তো উপরটা স্ট্রাকচার কোশ্চেন আরে দিলেই মানে আমি দেখানোর চেষ্টা করছি চারটি তো সমান না, উপরে দুটো আলাদা আর পাশে দুটো আলাদা। এবার যদি ছেদক পাবে মানে ছেদক পাবে, মনে করো দুটো সমান্তরাল সরলরেখা আছে,
সমান্তরাল নাও হতে পারে, প্রবলেম নেই। এবার এই দুটো সমান্তরাল সরলরেখার নাম দিয়ে দিই, একটা হচ্ছে এবি, একটা সিবি। তাহলে বেশ ভালোই ছিল। হঠাৎ করে মাঝখান দিয়ে আরেকটা সরলরেখা এসে একে ভেদ করে দিল বা ছেদ করে দিল, এর নাম কি দিতে পারি? তাহলে এক্ষেত্রে এই যে ই এর সরলরেখাংশটা আছে সেটা হচ্ছে এবি এবং সিডি এর ছেদক অথবা ভেদক। তাহলে কি বলবো? ছেদক বা ভেদক তাহলে কি বলা হচ্ছে? যখন যে সরলরেখাংশ দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা দুটি বিন্দুতে ছেদ করে, আলাদা আলাদা দুটি না, আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে, তাদের কি বলা হয়? ছেদক। আচ্ছা, একটা কথা মনে রাখবা, ছেদক বা ভেদকের মধ্যে যদি মনে রাখতে হবে দুটো বা তার বেশি কিন্তু রেখাংশ হতে যাবে, একটা হলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর অন্তস্থ কোণ। অন্ত মানে কি? অন্ত মানে ভেতরে, অন্ত মানে ভেতরে। তাহলে এখন দেখো এই যে এবি আর সিডি সরলরেখাংশ ছিল, তাদেরকে ই এর সরলরেখাংশ ছেদ করেছে। এরপরে দেখো এই দুটো বিন্দু তৈরি হয়েছে, এদের নাম দিতে পারি, এটার নাম ধরো জি দিলাম, এটার নাম ধরো এইচ দিলাম। এখন দেখো ভেতরের দিকে কোণ তৈরি হয়েছে, দেখো এইখানে একটা কোণ তৈরি হয়েছে, এইখানে একটা কোণ তৈরি হয়েছে, আর দেখো এদিকে একটা কোণ তৈরি হয়েছে, এদিকে একটা কোণ তৈরি হয়েছে, ধরো বড় কোণ তৈরি হয়েছে। এই কোণগুলো দেখো দুটো রেখা ভেতরের দিকে আছে না, এদেরকে কি বলবো? অন্তস্থ কোণ। এই জোলটা পড়া থাকো বহিস্থ কোণ। আচ্ছা, এবার সরিয়ে দাও, অন্তস্থ কোণে কিন্তু নাম লিখতে হবে। কি লিখতে হবে? অ্যাঙ্গেল এ জি এফ। অ্যাঙ্গেল এ, এই কোণটা এ জি এফ, এ জি এইচ দিলে হবে, এ জি। তারপরে এই কোণটার নাম কি হবে তাহলে? সি এইচ জি। জিএসসি বলো, এজিএইচসি বলা যাবে, যেকোনো একটা, তিনটে দিয়ে অ্যাঙ্গেল তিনটে নাম দিয়ে হয়। আচ্ছা, এরপরে এই কোণটার নাম বিজিএইচ, আর এখানে এই কোণটার নাম বিএইচজি, বিএইচজি বা জিএইচজি। বুঝতে পারলাম? মুখস্থ করার কিছু নেই, জাস্ট বুঝে নেব। কিন্তু মুখস্থ করবো বলে কাকে বলে এটা মুখস্থ। হ্যাঁ, ইজিবি, ইজিবি। এবার চলে আসি অন্তস্থ। আচ্ছা আচ্ছা, বিপরীত কোণের এই বাইরের কোণের আগে আসবো। অন্তস্থ কোণ অনেক ধরনের হয়, অন্তস্থ কোণ অনেক ধরনের হয়। এই কথা বল, কি বল ওকে পেজ নাম্বার 2 এ চলে আসলে লেখা আছে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ। লেখা আছে না একই পাশ মানে কি? হয় ডান পাশে বাবাস, হয় ডান পাশ নাই, এর উপরে না নিচে একদম। তাহলে একই পাশে বাইরে একটা বেদক না, বাইরে এই ঈশান অন্তস্থ কোণ কি হচ্ছে? দাদা বলছো দেখো, অন্তস্থ কোণ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে একই পাশে, মানে ডান দিকে থাকলে ডান দিকে থাকবে, বাদিকে থাকলে বাদিকে। দেখো অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ না। তবে এই যে ই এর ছেদক ছিল তার বাদিকে অপশনে দুটো অন্তস্থ কোণ, এদেরকে কি বলবো? একই পাশের অন্তস্থ কোণ। অথবা এইভাবে বলতে পারতাম যে ই এর যে ছেদক আছে তার ডান দিকে এই দুটো কোণ তৈরি হয়েছে অন্তস্থ কোণ, এদের না, এরা কি হবে? একই পাশের অন্তস্থ কোণ। তাহলে আমরা কি বলবো? ছেদকের একই পাশের অন্তস্থ কোণগুলিকে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ বলে। খুব সুন্দর। আচ্ছা, এবার এখানে কিন্তু তোমাদের দেখাতে হবে একই পাশের অন্তস্থ কোণ কোনগুলো? অ্যাঙ্গেল বিজিএইচ এবং অ্যাঙ্গেল বিএইচজি, এই দুটো কি হচ্ছে? আর এজিবি। হ্যাঁ, আবার যদি এদিকে বলি তাহলে এজিসি। তাহলে এখানে ছবিটা এরকম উল্টো সিএইচজি। দেখো ছবিটা মুখস্থ করার কি, ছবিটা অনেক একই রকমই হবে, শুধু হচ্ছে তুমি অ্যাঙ্গেলের নাম আলাদা আলাদা করতে পারো, প্রবলেম কিছু নেই। তবে আমি বলবো যে আগে ভালো করে মুখস্থ করে বুঝে নাও, তারপরে নিজের মতো। আচ্ছা, এজিডি হবে না? এজিডি, 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 এজিডি কোথায় হচ্ছে? তাহলে তুই ছেদকের 6টা ভালো করে প্র্যাকটিস করতে সারা বলে না, আমি 6 লেখা প্র্যাকটিস করলে আমার এই বেদকই হলো বেদক। ধরুন আমি আর হাতে লেখা প্র্যাকটিস করব, আমি জীবনে প্র্যাকটিস করব না, বসে আমার যে বয়স চলে এসেছে, আমার শুধু সিগনেচার করার দরকার হয়, এই সিগনেচারটা ভালো করে করব, আর যা কিছু হবে আমি ডিজিটালি সিগনেচার ভালো
মদন না কবি মদ হ্যাঁ আমি আলোচনা করে না, পরের দিন রাস্তায় গিয়ে আমি আলোচনা করবো, চিন্তা করো না লালা মদন হয়ে যাবে সব সিস্টেম আছে। লালা লালা এবার চলে এসেছে বিপরীত পাশের অন্তস্থ করে ধরো এই যে দুটো বাহু আছে, দুটো সরলরেখাংশ আছে এবিসিডি, এটা তো একই হবে এদের একটা ছেদক আছে ইএফ। আবার ভালো কোশ্চেনে আমরা বলছি কি বিপরীত পাশের অন্তস্থ কোণ, মানে একটা কোণ বাঁ দিকে থাকলে আরেকটা কোণ ডান দিকে থাকবে। তাহলে এই কোণটার নাম এ জি এইচ, এ জি এইচ মানে এই কোণটা, আর জি এইচ ডি মানে এই কোণটা, তাই তো? তাহলে এই দুটো কোণ কি ছেদকের দুই পাশে আলাদা আলাদা অবস্থিত না? এটাকে আমরা কি বলবো? হবে ওটা সিএইচডি ওটা সিএইচডি হবে সিএইচডি ওটা সিজিএইচ হবে তাহলে বিপরীত পাশের অন্তস্থ কোণ বোঝা গেল কি হচ্ছে? সিএইচজি হবে সিএইচজি মানে এইটা, আর তার সঙ্গে এটা বসতে হবে। নাকি সিজিএফ হবে সিজিএফ আর সব হবে সব করতে ও সবই তো একই ছবি আবার কাটছে না একই সব ছবি এবার আসছে হচ্ছে কি বহিস্থ কোণ কাকে বলে? দেখো দুটো সরলরেখাংশ ছিল এবি আর সিডি, নোংরা হয়ে গেলে আমি কি করবো? কে বাবা মডি ও বাস এবার মানে বলো তো বহিস্থ কোণ মানে কি? এটা বাইরে বাইরে উৎপন্ন তাহলে এই যে বাইরে মানে এই রেখা দুটোর ভিতরের অংশ এটা, এর বাইরের দিকে দেখো এই একটা কোণ তৈরি হয়েছে, 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 তাই এই কোণগুলোকে আমরা কি বলবো? বহিস্থ বহিস্থ কোণ। হয়েছে? মুখস্থ করে নিতে হবে। তাহলে এখানে দুটি সরলরেখাংশের ছেদকের দ্বারা সরলরেখাংশ দুটির বাইরের দিকে যে কোণ উৎপন্ন হয় তাকে বহিস্থ কোণ বলে। আচ্ছা নোট কোথায়? চায়ের দোকানের মতো বন্ধ করছো ওটাও এভাবে লেখা আছে। 5 নাম্বার কোশ্চেনে কি বলেছে দেখো, বলছে অনুরূপ কোণ কাকে বলে? অনুরূপ কথার অর্থ মনে করো আমার ডান হাতে 5 টাকা আছে, তাহলে অনুরূপ হলে আমার হাতে কত টাকা আছে? 5 টাকা থাকবে, তাই তো? তাহলে অনুরূপ মানে একই, অনুরূপ মানে একই। এবারে জিনিস দেখো এইখানে অনেকগুলো কোণ তৈরি হচ্ছে, অন্তস্থ কোণ বহিস্থ কোণ সব শিখে ফেলেছি, কোনো সমস্যা নেই। এখন দেখো তো ছেদকের একই পাশের এই বহিস্থ কোণ আর ছেদকের একই পাশের এই অন্তস্থ কোণ, এই দুটো কোণের মান কি হবে? সমান, তাই তো? তাই এই দুটো কোণকে আমরা পরস্পর কি বলবো? অনুরূপ কোণ। কি বলবো পরস্পরে? অনুরূপ কোণ। তাহলে আমরা কি বলবো? ছেদকের দ্বারা গঠিত বহিস্থ কোণ ও একই পাশে অবস্থিত দূরবর্তী অন্তস্থ, দূরবর্তী মানে এটা কাছে অন্তস্থ কোণ, এটা এটা দূরে। দূরের অন্তস্থ কোণ। দূরে মানে এখন যদি বুঝতে দূরে মানে আমার কি বলছে? দূরে মানে জানিস না দূরে মানে কি? দূরে মানে অনেক দূরে মানে আমার থেকে 1 কিলোমিটার দূরে তুমি সবাই দূরে মানে দূরত্ব। এখন বলছে কি ছেদকের বহিস্থ কোণ একটি বহিস্থ কোণ এবং তার একই পাশে দেখো বহিস্থ কোণ কোন দিকে আছে? ডান দিকে না বাম দিকে? ডান দিকে আছে, তাহলে ডান দিকে থাকবে কিন্তু কাছের টান, এটা কাছের অন্তস্থ কোণ, এটা দূরের অন্তস্থ কোণ। দূরবর্তী অন্তস্থ কোণকে কি বলা হচ্ছে? কি অনুরূপ কোণ। আচ্ছা এরপরে এগুলো বইয়ে লেখা নেই, হ্যাঁ 6টা একান্তর কোণ কাকে বলে? একান্তর কোণ কাকে বলে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। একান্তর কোণটা আসবে মনে রাখবো, একান্তর কোণ মানে হচ্ছে অন্তস্থ কোণ হয়। একান্তর কোণ মানে যেমন দেখো একান্তর কোণ মানে হচ্ছে দেখো ছেদকে কোনো একটি পাশের অন্তস্থ কোণ, কোনো একটি পাশের অন্তস্থ কোণ এবং তার বিপরীত পাশের দূরবর্তী অন্তস্থ কোণকে বলে একান্তর কোণ। মানে ছেদক এটা হচ্ছে ইয়ের ছেদক, এর একটা অন্তস্থ কোণ হচ্ছে এটা, এটা ছেদকের কোন দিকে আছে? বাঁদিকে, উপরে আছে না নিচে আছে? উপরে আছে, বুঝছে? তাহলে এর একান্তর কোণ কোনটা হবে? এর বিপরীত দিকে বলবো ডান দিকে থাকবে আর দূরে মানে নিচে থাকবে, হয়ে গেল? এই দুটো কোণকে আমরা কি বলবো? নিচে মানে কি? বাঁদিকে তো দুটো কোণই আছে, উপরেটা হলো কাছে, নিচেটা হলো দূরে, তাহলে নিচেটাকে আমরা কি বলবো? কোন তো পড়ে আছে ছয়ের কোশ্চেনে দেখো লেখা আছে
একান্তর কোণ কাকে বলে? ছেদকের দ্বারা গঠিত পরস্পর বিপরীত পাশের দূরবর্তী অন্তস্থ কোণগুলিকে একান্তর কোণ বলে। ঠিক আছে, এরপরে দেখো লেখা আছে দুটি সমান্তরাল সরলরেখার ছেদকের একই পাশের অন্তস্থ কোণগুলির সমষ্টি কত? মানে 180 ডিগ্রি। এত বড় কোশ্চেন দিয়েছি বুঝে ছবি আঁকো। কোন একটি সরলরেখার ছেদকে একই পাশের অন্তস্থ কোণ মানে এই দুটো এদের যোগফল কত? এটা যোগফল 180 ডিগ্রি। বুঝে গেছে? দাদা এই বলটা জড়ে আছে পরীক্ষায় পরে দিন দেবে যে সমান্তরাল সরলরেখা। আচ্ছা এবার হচ্ছে পেজটা ত্রিভুজে চলে আসে। ওগুলো পড়া না তিনও কিছু ছিল বলা 7 অবধি হবে না? ওটা আগে থেকে বলা কি 7 অবধি হবে। 7 অবধি মানে ওটা তো আগের অধ্যায় ছিল। আগের ক্লাসে তো ত্রিভুজ নিতে হবে। এই তো এটা আগের অধ্যায়ে কি কি আছে গো? দাদা একবার 8 পর্যন্ত নিবা? হ্যাঁ একবার এই পুরোটা নিই। হ্যাঁ দেখো একের কোশ্চেনটা কি বলেছে যে কোনো আচ্ছা ত্রিভুজ কাকে বলে জানো তো আবার? হ্যাঁ সমতলী চিত্রকে ত্রিভুজ বলে। এক কথা সিঙ্গারেকে সিঙ্গারা হচ্ছে পিরামিড। এ মা সব দেখা যাও পিরামিডের আকৃতিকে ত্রিভুজ বলে। পাহাড় পাহাড় হবে দাদা পাহাড় পাহাড় হবে দাদা হবে না বা কি হবে? আর শঙ্কু সব পাশে কেমন বলে ওই পাহাড়ের মাথা যদি শঙ্কু দাদা এটা তোমার আঙুল। সব পাশে হ্যাঁ তোমার আঙুল এটা। এটা কোন দাদা বাহাতে না দেখা বাহাতে না, একটা হাতে রাখো। আচ্ছা দেখো লেখা আছে যে ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি? শীর্ষবিন্দু মানে কি বলতো? শীর্ষবিন্দু মানে হচ্ছে যে দুটো বাহু যে বিন্দু থেকে ছেদ করছে এই বিন্দুগুলোকে বলা হয় তিনটেই হবে না। শীর্ষবিন্দু। ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা? তিনটে? তিনটে। এরপরে যে কোনো ত্রিভুজের বাহু কয়টা? তিনটে। যে কোনো ত্রিভুজের বাহু কয়টা? আচ্ছা আমাকে বলো তো এটা একটা ত্রিভুজ, এইটা আরেকটা ত্রিভুজ। বলো তো রিন্টি কোন ত্রিভুজটা সোজা কোনটা উল্টো? হ্যাঁ, হ্যাঁ। ওরা ওটা বলে দিলে সেটা তুমি উল্টো বলো সহিষ্ণু এটা সোজা না এটা উল্টো? ওটা বাদিকেটা উল্টো বলে দিলে এটা দিতে। এদি বলা। সায়ন বলো ওটা বাবা ওটা বাদিকে সোজা সোজা কোনটা উল্টো? এটা সোজা এটা উল্টো তাই তো। আরে সোজা ব্যাপার এটা সোজা ব্যাপার সমানে বলো। ওটা সোজা, দুটো এইটা এক। সোজা এটা দুটো উল্টো এক। আচ্ছা আমি ধরো এখানে একটা সিঙ্গারার ছবি এঁকেছি, দুটো এক। এবার সিঙ্গারাকে উল্টে রেখেছি, তাহলে কোনটা সিঙ্গারা কোনটা সিঙ্গারা না? দুটো দুটো এক। একই। সিঙ্গারা একই হবে। সুদে উল্টো এই সিঙ্গারা কিন্তু উল্টো স্যার সেটা কথা বলো না ঠিক আছে লেখা আছে যে ত্রিভুজের ভূমি অনুভূমি লেখা আছে। এই ত্রিভুজ মানে কি তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলী চিত্রকে ত্রিভুজ বলে। তাহলে এটাও ত্রিভুজ এটাও ত্রিভুজ, কোন সোজা উল্টো বলে কোনো অসুবিধা নেই, আঁকাও তুমি এটা ফুটটা বলে ফুটটা আমাদের এরপরে আছে কোন কটা আছে? কালকে বলো সিঙ্গারা খেতে যাবো, আমার দাদা সাইকেল চাবি নিয়ে চলে গেছে। আর খাওয়া টি পুরে চলে খেলে দে কোটি এমনি খাওয়ার ইচ্ছে ছিল না। টি পুরে চলে খেলে দে কোটি বলে না আপনি আমার সিঙ্গারা খান। অবশ্যই আমি সবই কিনি। আমরা জানেন মিষ্টির দোকানে আপনার যদি কোনো ছাত্র চলে যায় দোকানে খান। ও স্যার তাহলে তোমরা টাকা আমাকে দিয়ে বাবা দাও। সবই খাই। যদি মনে করে বলে যে খাবো না তার মানে হচ্ছে ও খাওয়ার মুড নেই। আচ্ছা ছাত্র চলে যায় স্যার তাহলে রেখে দাও। তাহলে ট্রেনিং দিয়ে হোটেলে যাবে। ওই মানে এগুলো বড় বিষয় না তো, এই দেখো ধরো আমি বুঝতে পারি ঘড়ি চলে এলো হাতে ঘড়ি তো খাই দিতে পারবে না। তুই সব খা। তাহলে দুটো চ্যালেঞ্জ ডান করে দিয়েছি। আমি তো মেলায় এই টাকা দিলে দুটো ব্যাগ। আমি বাবা আমি টাকা দিচ্ছি দাদা। আমি টাকা দিচ্ছি। আপনি করবেন না। অবশ্যই বলে না দিদা। ও সব খাও। যাই করো। সব খাও। তা খাওয়া খাদ্য বলতে হবে সব। ব্যাগ হচ্ছে না খাই ব্যাগ হচ্ছে না খাই ব্যাগ বাংলা সবাই ভালো খায় খাচ্চার মধ্যে যে পড়ে। কোনো আর ত্রিভুজে কোণ কয়টি? তিনটে। ললিপপ যেটা তোমার কোন কোনগুলো? হ্যাঁ বলছি নিয়ে তো দাদা কোন চিনি না। কোনের সংজ্ঞা কি? এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। কোনের সংজ্ঞা কি? হ্যাঁ হ্যাঁ কোনের সংজ্ঞা। কোণের সংজ্ঞা যখন দুটো বাহু কোনো একটা বিন্দুতে ছেদ করে, যখন একটা বাহু কোনো একটা বিন্দুতে ছেদ করে
আর মাঝের যে অংশ একে বলা হয় মাঝের অংশ তো এরকম হতে পারে। কি অবস্থা? এটা এইভাবে করতে রড মেরেই যাচ্ছে, আমার মাথায় লাগছে। হেভি স্টাইলিশ লাগছে। পুরোটা উড়াল। বুদ্ধি করে গেল। আরে তোমার হয়ে যাক, তাও বাড়ি যাবো। এবার স্কুল যাবো কোন যাবো? আরে স্কুল যাওয়া হবে না, তাহলে হবে। ওরা না কটা বাজে? 8:00 বৃষ্টি হলে ভাঙা হবে। এটা ছেড়ে ধরে বৃষ্টি। পেজ নাম্বার 5 চলে আসে। শরীরে ভালো লাগবে। ত্রিভুজের মধ্যমা কাকে বলে? ভালো করে শুনবা। এই পর্যন্ত যে জিনিসগুলো বললাম সবটাই ছোটবেলায় গেছে। এইবার নতুন জিনিস আছে। দেখো, ধরে একটা ত্রিভুজ আছে। ধরে একটা ত্রিভুজ আছে। তাহলে এই নাম দিলাম এবিসি। কোশ্চেনে বলেছে ত্রিভুজের মধ্যমা এঁকো বা আঁকো। তাহলে মধ্যমা মানে মনে রাখবা শীর্ষবিন্দু যে কোনো একটা শীর্ষবিন্দু এবং তার এই শীর্ষবিন্দু যেখানে আছে তার বিপরীত বাহু। তাহলে এ বিন্দুর বিপরীত বাহু কোনটা? বিসি যেটা এর মধ্যবিন্দু। তাহলে এ শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে আমরা কি বলবো? মধ্যমা। দেখুন কে দেয়া আছে? একদম সিনারা। তার ত্রিভুজের মধ্যমা কাকে বলে? কোন ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ হলো ত্রিভুজের মধ্যমা। হলো একটা কথা বলতে গেলে মধ্যমা কি একটার বেশি হতে পারবে না? পারবে না? পারবে না। পারবে না, কারণ শীর্ষবিন্দুর সঙ্গে আমাকে মিডিল পয়েন্টের বিন্দুটাই যুক্ত করতে হবে। তোমারও যোগ করা যাবে না। কথা বললাম এই জন্য একটাই হবে। এরপরে চলে আসি যে কোনো ত্রিভুজের মধ্যমা সর্বোচ্চ কয়টি? তিনটি। কি করে দেবো? এ বিন্দু থেকে বিপরীত বিন্দু এটা, এখন বি বাহু থেকে বি বিন্দু থেকে বিপরীত বাহু এটা, সি থেকে বিপরীত বাহু এটা। আচ্ছা, একটা জিনিস মনে রাখবো, মধ্যমা তিনটি পরস্পরকে কিন্তু নির্দিষ্ট বিন্দু দিয়ে ছেদ করে যায়। আরে ওটা নির্দিষ্ট মানে সেট করে নি, একটু পাশাপাশি হাতে এঁকেছি। হাতে কি এঁকে আঁকলে ওটা হতো। এই তো ইয়েটা আছে। হ্যাঁ, ছবি আঁকা আছে, দেখো ছবি এঁকে দিয়েছে। তাহলে এই সর্বোচ্চ মধ্যমা কটা হতে পারে? তিনটে বেশি মধ্যমা হতে পারে না। এই কাটা কম সুন্দরীতে আগাতে পারবে। টাকা কম্পাসে তোমাদের এই বছরের শেষে এই ত্রিভুজের মধ্যমা টধ্যমা বার করে ওপরে তোমাদের ত্রিভুজের আঁকা স্কুলে তোমরা সবাই স্কুলে শিখিয়ে দিছো কত? এরপরে যে কোনো ত্রিভুজের উচ্চতা, হ্যালো কথা না, যে কোনো ত্রিভুজের উচ্চতা দেখো ওটা একবার বলবা। কার ভালো লাগছে না গো? এই যে এখানে বসে থাকে বাড়ি চলে যাও। একবার যাওয়ার কথা বলেছি, একবার এখানে বসেও থাকো, ভালো লাগছে না ওসব হবে না। আমার খুব ভালো লাগে। খেয়ে নেওয়ার পরে বলবো মুখটা করছি। ভালো লাগবে। না না এটা ভালো লাগে। ছাপ দিতে পারছে না। দাদা সব জিনিস করতে বলো তুমি পারবো। মধ্যমা কাকে বলে? আমি কেন বলো শুনি। মুখে তোমার কি শুধু বুঝছি আমি। কিছুই বলো তো মধ্যমা কাকে বলে? क्या बोला पटला তুমি কাকে বলে বলো? बोलो मास्टर से डाल दिया আয় নে রে। भाई दादा दादा बोलছি আজকে না দেখো। এই বলছি ভালো করে বলছি আরে পাগল তো ভালো করে বলো তুমি বলো। ওই তো একটা একটা বিন্দু তার বিপরীত বিন্দু হলো বিসি। বিপরীত বিন্দু হলো বিসি। কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু বিপরীত বাহু বরাবর যে সরলরেখাংশ অঙ্কন করা হয় তার বলে মধ্যমা। কোন ত্রিভুজের শীর্ষবিন্দু কোন ত্রিভুজের শীর্ষবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যে সরলরেখা থাকে মধ্যবিন্দুর রেখাংশ সংযোজক রেখাংশকে বলা হয় মধ্যবিন্দু। ঠিকই আছে, প্রথমবার করছো ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি 6টা। যে কোনো ত্রিভুজের উচ্চতা বলতে কি বোঝায়? উচ্চতা মানে লম্ব দৈর্ঘ্য। উচ্চতা মানে লম্ব দৈর্ঘ্য। লম্ব দৈর্ঘ্য মানে কত ডিগ্রি কোণ? লম্ব মানে 90 ডিগ্রি। তার মানে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে যে মানে বিপরীত বাহু যে সব শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর কথা ঠিক বলবো। কোন ত্রিভুজের কোন একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে যে লম্ব অঙ্কন করা হয় সেটাই কি বলা হবে? কোন ত্রিভুজের কোন একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে যে লম্ব অঙ্কন করা হয় কি বলা হয়? যেখানে খুশি ওই বিপরীত বাহু যেখানে খুশি যেখানে বলবে সেখানে। এবার বলো তো উচ্চতা তাহলে একটা ত্রিভুজে কটা হতে পারবে? তিনটে। তবে বি বাহু থেকে এখানে একটা টানতে পারবো, আর সি বাহু থেকে এখানে টানতে পারবো। এটা হলো না। জানতে পারে না।
তার সাথে এর সাথে না ওই ওই তো এই সি কোণ থেকে হবে, সি কোণ থেকে। সি কোণ থেকে তাহলে এই কোণ করে তো আঁকবো। হ্যাঁ। এই মধ্যে যদি লম্ব আঁকি হ্যাঁ, তাহলে ও আছে লম্ব এই বড় ছেদ করবে। হ্যাঁ, এরকম ছেদ করে দিতে হবে। ঠিক আছে তাহলে এই লম্ব কটা হতে পারে সর্বোচ্চ এগুলোকে হালকা ভাবে নিও না কিন্তু পরবর্তীতে এই সাথে লম্ব করতে হবে। আরে হাতে আসছে না। হালকা বাড়ি ভারী নেই দাদা। প্রথমা পেজটা পরে পেজে আঁকা আছে লাস্ট পেজে আঁকা আছে পেজটা 7 নম্বর কোশ্চেন যে কোন একটি ত্রিভুজে সর্বোচ্চ কয়টি উচ্চতা হতে পারে কটা বল। তোমরা নিজের মধ্যে থেকে আমরা নিচের উপর থেকে আমরা নিচের বিন্দু থেকে আঁকা যাবে সি বিন্দু থেকে আসবো। বিন্দু থেকে বলে এই বড় হতে হবে এই যে আর তিনটা একটা বলবো, এ ডি, ডি ই আর সি এফ। যাবে আমাদের এই তো এই বছরের লাস্টে থার্ড পরীক্ষার সময় এগুলো করাবো এগুলো আছে আর এবার চলে আসি যে যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে কি হবে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে কি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান সমান প্রত্যেকটা বাহুর মাপ সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয় কি মধ্যমা তিনটি পরস্পরকে কি করে ছেদ করে এখানে কতগুলো বৈশিষ্ট্য লেখা আছে ভালো করে পড়তে হবে। এবার এই ছবিটা তো লেখা আছে যে সমবাহু ত্রিভুজের উচ্চতা মধ্যমা একই অর্থাৎ সমান হতে হবে ব্যাপারটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে কি দেখো যে 90 ডিগ্রি কোণটা আছে এখানে এইটা হচ্ছে মানে এবিসি বুঝলাম এই বিসি বাহুর মধ্যবিন্দু মনে করো ডি বিসি বাহুর মধ্যবিন্দু ডি এসি বাহুর মধ্যবিন্দু ই এবি বাহুর মধ্যবিন্দু এফ ব্যাপারটা যে এই মধ্যবিন্দুতে এই 90 ডিগ্রি তৈরি মধ্যবিন্দুতেই মানে এ থেকে ডি বিন্দু জুড়লাম এটা প্রথমত ধরো মধ্যমা তাই তো শীর্ষবিন্দু বিপরীত বাহু বিসি তার মধ্যবিন্দু ডি তাহলে এ থেকে ডি জুড়লাম তাহলে এটা কি হলো মধ্যমা এখন দেখা যাচ্ছে কি মধ্যমা এই বিসি এর সঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে এটাই কি হয়ে গেল উচ্চতা তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার মধ্যমা কি হয় সমান হয় ঠিক আছে এরপরে 8 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ত্রিভুজের ক্ষেত্রফল এটা প্রশ্ন হচ্ছে ভূমি সমান হাফ ইনটু উচ্চতা বর্গ উচ্চতা বড় লেখা। বর্গ মানে হাফ মানে হ্যাঁ একবার দুই হাফ মানে অর্ধেক একের অর্ধেক। ভূমি আর উচ্চতার গুণফলের অর্ধেক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি করতে ও হ্যাঁ ভূমি হচ্ছে নিচেরটা হবে আর উচ্চতা এটা হবে ঠিক আছে আচ্ছা এখান থেকে এই তো ধরে এবিসি একটা ত্রিভুজ ধরে এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহু যেটা ভূমি তার মাপ হচ্ছে 10 সেন্টিমিটার আর এ বিন্দু থেকে বিসির উপরে লম্ব হচ্ছে মনে করো লম্বের দৈর্ঘ্য মনে করো 15 সেন্টিমিটার তাহলে প্রশ্ন হচ্ছে না 12 সেন্টিমিটার তাহলে হচ্ছে এর ক্ষেত্রফল কত হবে সূত্র কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হাফ ইনটু ভূমি কত হাফ মানে অর্ধেক এটা সূত্র কে সৃষ্টি করে এটা আমরা যত সময় জানি এটা পিথাগোরাস পিথাগোরাস ওরা পিথাগোরাস তাহলে হাফ ইনটু ভূমি দৈর্ঘ্য কত কোন না 10 লিখে রাখতে হবে না আর উচ্চতা কত কাজে লাগে 12 2 দিয়ে 12 কাটলে হয় 6 6 দেশে আসলে আমার ইচ্ছা হচ্ছে আমি 12 করেছি তোমার ইচ্ছা হচ্ছে 10 একই মান আছে আমার ইচ্ছা আমি 12 চলছে 100 আমি বুঝতে পারলে আচ্ছা তোমাদের কতগুলো জিনিস মনে রাখা দরকার তোমাদের এগুলো মনে হতে পারে যে কেন এগুলো পড়বো তাই না দেখবে যে তোমাদের অনেক ছোট ছোট প্র্যাকটিক্যাল করে দেখায় ঠিক না ব্যাপার যে যখন কোনো তুমি বড় হয়ে কোনো জায়গায় কাজে যাবা তখন তোমার কাছে এই কোশ্চেনগুলো করা হবে যে এই কেমিক্যালের সঙ্গে ওই কেমিক্যাল মিশে হওয়া কি উচিত করে দেখো হাতে করে জীবনে যখন করবো না বুঝতে পারবো ও কেমিক্যালের জন্য লাস্ট স্যার অবশ্যই কেমিক্যাল বলেছে হ্যাঁ লাইসেন্স দুটো কারণ লাগে একটা হচ্ছে বিক্রি করার জন্য লাগে একটা রাখার জন্য দেখি ওদের ডাক রাখার পুলিশ জন্য। দেবো ও দাদা দেখো। ও দাদা আমরা একটা বসে কেমিক্যাল সেট কিনতে দিই সাইকেল হচ্ছে আমার ইচ্ছা আছে কেমিক্যালের সেট বিক্রি হয় না
কেন হ্যাঁ, অ্যামাজনে কিছু কিছু পাওয়া যায় একদম বেসিক কেমিক্যাল যেগুলো বাচ্চারা ওখানে পরিষ্কার লেখা থাকে একদম বাবা মায়ের উপস্থিতিতে ওইটা খুলে ব্যবহার করতে হবে। খুললে ব্যবহার না করলে বুঝবে না। এটাই তো বলছি। বন্ধ করে ব্যবহার করা যাবে না। যাও, আজকের মতো এই পর্যন্তই। অসহ্য পাগল ছাড়া। ওইসব নিয়ে কি করবে? তুই পাওয়াটাই chemical। ও দেখ, দেখেছি, ওইসব chemical বড় অন্যরকম কথা বলছে। খুব বড় হওয়ার জন্য অন্যরকম কথা বলছে। White chemical। ये माँ, लाती मार। আপনি যেগুলো বানাবেন এগুলো physics White এর chemicals। যাই, বাড়ির সামনে বলে দাও। আজ পর্যন্ত বাজারে যে মানে ওষুধ আছে বা বাড়িতে যেভাবে হয় ওগুলো কিন্তু বেশি ও দা, এটা তো মোষ সামনে পড়তেছে, মোষ। ওর কথা তো বলা যায় না। শুয়ে আছে দাদা। এগুলোর ব্যবহার প্রচুর, কিন্তু তোমাদের অতগুলো শেখানোর মতো পরিস্থিতি আমাদের দেশে নেই। ইনফ্রাস্ট্রাকচার প্রচুর টাকা দরকার, টাকা কোথাও হচ্ছে না। पैसा, आपको पैसा मिलता है। কারণ আমি সামনে বলতে গিয়ে আমার 5 কিলো প্রায় স্কুলের মধ্যে ল্যাব চালাতে গেলে কত খরচ হয়? তারপরে কথা হচ্ছে বলতে বিষয় হচ্ছে যে চাকরি করে চাকরি করতে হবে। আমি পরিষ্কার বলছি, আমি বিএড করতে যাচ্ছি, ম্যাডামকে জিজ্ঞাসা করলাম যে আমরা কখন শিক্ষক হবো, তো তিনি চাকরি করছে। ये আমরা সায়েন্টিফিক করেছিলে বলেছিলাম এখন প্রশ্ন হচ্ছে যে তারপরে কি হলো, বলতে তাহলে এখন এই প্র্যাকটিক্যাল স্কুলে কি করাতে হবে, এই তো লেখালেখি করছি এরপরে চাকরি পেয়ে গেলে স্কুলে তাহলে আপনি বিয়ে না করে একটা যদি বড় সেন্টার খুলে দিন এইসব কেমিস্ট্রি তোমার যদি বলা হয় মাসে 40,000 টাকা দিতে পারবা, বাবা ছেড়ে দিতে বাবার ক্ষমতা আছে নেই না? পড়াশোনা কেন করতে জিজ্ঞাসা করো না? যার বাবার পকেটে 1 কোটি টাকা থাকবে ধরে তার পড়াশোনা করতে হবে, জিজ্ঞাসা করো বাবার পকেটে 1 কোটি টাকা আছে কি নেই, যদি না থাকে বুঝলাম করতে হবে, যদি থাকে তাহলে করতে হবে। এদিকে যাও, যদি তোমার পকেটে বা তোমাদের ফ্যামিলির পকেটে 1 কোটি টাকা থাকে কম করে, তাহলে তুমি পড়াশোনা না করলে কোনো জীবন চলে যাবে। আর যদি না থাকে তাহলে বুঝে নেবে একটা বছরের রাস্তা, এরপর দ্বিতীয় কোনো রাস্তা নেই। জ্ঞান অর্জন না হলে ইসলাম পুরো জীবন বদলে দিতে পারে। শুনে খুব কম লাগবে, একটু শুনতে হয়। যাই হোক, অহনা, মিকি, সায়ন, চশু, ভিখারি, সুন্দর, चलो हस्ती দেখো ঈশান ওরকমই করবে, ওর কিছু করার নেই, ওকে দেখে তুমি ওরকম মজা করবে। তাকে অধিকারী বললো অধিকারীকে ভিখারি দাও সম দাও শিক্ষককে। ये आज जानता मत का मैं शिक्षक बोल ए देना शिक्षक बोल दी ए दी पे देना ये बोतल दे दो তাড়াতাড়ি দাও। আমার স্টিয়ার তুলো না তুলো না তো মেনটেন চলে ঠিক হয়ে যাবে। ওটা বিজ ইম্পর্টেন্ট ওটা বিজ ইম্পর্টেন্ট আছে আচ্ছা, আগামী ক্লাসে আমি কি শুনে নাও, অঙ্কের পরীক্ষা কি আছে, অধ্যায় 12, 13, 14। লেখাই দাও না 13টা লেখা নেই, কারণ 13টা আছে না, অধ্যায় 12, 13, 14। আর বিজ্ঞানে তো অধ্যায় 6টা লেখা। 12 ছিল, 13 ছিল, 12, 14 ছিল। তোমাদের 11 নম্বর পরীক্ষা নিয়ে আসবে। 12 13 আর 14 12, 13, 14 আগামী ক্লাসের অঙ্ক। আচ্ছা
আচ্ছা এবার হচ্ছে এই 6টা ব্যক্তি 2 5 9 তুই পাঁচ মিনিট তারিখ আজকে পেজ নাম্বার 261 না 80 পেজ 280 পুরোনো বই কারোর আছে নাকি আর বই পুরো হাইড এটা তোমার পুরোনো বই দেখি মনে হচ্ছে পুরো না 1 নম্বর কোশ্চেন নাম 2 নম্বর কোশ্চেন সদস্য ফল নিরসনের পার্থক্য 3 ফল কাকে বলে 4 গুচ্ছিত ফল 5 সরল ফল এর পার্থক্য 6 যৌগিক ফল 8 একক ফল পার্থক্য 9 তোমার জানা 10 মটর বীজের বীজ থেকে কত 12 গুণমুখ গুণমূল 13 বীজপত্রান্তি কাণ্ড 14 মটরের বীজততের কাজ 15 বীজের নিম্নলিখিত অংশ 17 বৃত্তাক্ষী জাতীয় এখন দেখাচ্ছি সব দেখা তাহলে সাপড়ে 20 21 22 খারাপ কুড়িতে মটর বীজ 21 এক বীজপত্রীর পার্থক্য 22 আমাদের খাদ্য তালিকায় সব আছে 23 সরল বীজ পার্থক্য শস্য বীজ পার্থক্য 24 প্রজাপতি বাহক 25 তোমার বিদ্যালয়ে যাওয়ার পথে 26 পরাগ যুগের বাহক 29 শিয়াল কাটা কত শিয়াল কাটা 29 29 শিয়াল কাটা 30 পরাগ যোগ সেটা কাটা বেগুনি বক দুবাই বক এ মক্কেস কত হবে এটা কি বক আজকে কত হলো 10 হি বক হি বক হি বক আর মক্কেস 10 হয়ে যাচ্ছে যারা যারা টাকাতে পারছে তাদের জন্য আরেকবার শুনে নাও ভাই আজকে জন্য এই 5 6 1 থেকে 6 তারপরে 7 বার 8 9 10 11 বার 12 13 14 15 বার গ্যাপ করে দেবো এই কি হচ্ছে চলে যাও বাড়ি চলে যাও ছুটি হয়ে গেছে। আচ্ছা শোনাই কি 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 হয়েছে বক বক হয়েছে ওটা আমি ছিলাম 22 ওরা বন্ধ করে দিলাম বলবো না